আমার পিছনে একটা ঘোড়া, আমি একটু ভয়ে আছি ঘোড়াটা আমাকে কখনো ধাক্কা দেয় নাকি, সামনেও আর একটা ঘোড়া। আজকের ভিডিওতে আমাদের উদ্দেশ্য হলো বোঝার চেষ্টা করা যে আপনার আদৌ ইউকেতে আজকের দিনে এসে পড়তে আসা উচিত নাকি। ব্যাচেলর বা মাস্টার্স যদি আপনি করতে আসেন, করার পরে আসলে কি হবে, কিভাবে আপনি ইউকেতে সেটেল হবেন ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পরে, পুরো জার্নিটা আমরা কভার করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 10 বছরের একটা বাচ্চার কাছ থেকে রানী কোহিনূর চুরি করে নিয়ে আসছিল এবং তারপরে সেই কোহিনূরটা এই বিল্ডিং এর ভিতরে রাখা হয়েছে। ইউকে কে আমার খুব ইন্টারেস্টিং একটা জায়গা কেন লাগে জানেন? কারণ ইউকে এমন একটা জায়গা যেখানে রাস্তায় হাঁটলে আপনি দেখবেন মোৎজার্টের ব্যাংজির আর্ট, রাস্তায় টিউবের ভিতরে যেটা এখানকার মেট্রো, কবিতা লেখা এবং সেই কবিতা মানুষ পড়তেছে মনোযোগ দিয়ে, খুবই আর্টিস্টিক। আর একই সাথে আমার একটু ভয়ও লাগতেছে যে এই ক্যামেরাটা কেউ টান দিয়ে নিয়ে যেতে পারে, কারণ ওই অ্যাঙ্গেলও আছে আবার ইউকের ভিতরে। ইউকেতে পৃথিবীর ইউরোপের সবচেয়ে বড় বড় উঁচা উঁচা বিল্ডিং গুলার কয়েকটা আছে, আবার একই সাথে ইউকেতে পৃথিবীর সবচেয়ে পুরান বিল্ডিং গুলার কয়েকটাও আছে। এত অদ্ভুত ডায়কোটমি এবং এত রিচ কালচার পৃথিবীর খুব কম দেশেই আছে যেটা ইউকের আছে। আজকে আমরা একটা কমপ্লিট ভিডিও বানাবো বোঝার জন্য আপনার ইউকেতে পড়তে আসা উচিত নাকি উচিত না। আমি প্রায় 15 জন বাংলাদেশি স্টুডেন্টের সাথে কথা বলেছি এবং তারা সবাই গত 3-4-5 বছরের মধ্যে ইউকেতে আসছে এবং কাজকর্ম শুরু করছে। তাদের সাথে আমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথা বলেছি। চাকরি পাওয়া কঠিন নাকি সহজ, স্পন্সর্ড জব ম্যানেজ করা কঠিন নাকি সহজ, পার্ট টাইম জবের অবস্থা কিরকম, কি পড়া উচিত কি পড়া উচিত না। চলেন অ্যাকচুয়াল ভিডিওটা শুরু করি। আমার ধারণা এই ভিডিওটা দেখার পরে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এই ব্যাপারটা নিয়ে যে আপনার দ্য গ্রেট ইউনাইটেড কিংডমে পড়তে আসা উচিত নাকি উচিত না। চলেন শুরু করি ভিডিওটা। ওকে, হায়ার স্টাডির জন্য ফার্স্টেই আমি যে কাজটা করব সেটা হলো ফিগার আউট করা আমি কি পড়তে চাই, কোন সাবজেক্টে আমি মাস্টার্স করব, কোন সাবজেক্টে আমি ব্যাচেলর করব। ইউকের জন্য অনেকে ব্যাচেলরও করতে চায়, যেটা লজিক্যাল। অন্যান্য কোনো দেশে আমি অ্যাকচুয়ালি ব্যাচেলর করতে কাউকে রেকমেন্ড করি না, নিজের দেশে ব্যাচেলর করতে রেকমেন্ড করি, বাট ইউকের ক্ষেত্রে আলাদা, কারণ ওই 4 বছরও সিটিজেনশিপের পথে অ্যাড করা সম্ভব। কিভাবে ফিগার আউট করবেন আপনি কি পড়তে চান, এটা 3টা উপায় আছে। 1 নম্বর উপায় হলো আপনি যেই সাবজেক্টে ব্যাচেলর করছেন ওটার একটা সাব সেগমেন্টে আপনি মাস্টার্স করবেন। আমার পার্সোনাল এক্সাম্পল যদি আমি বলি, আমি ব্যাচেলর করেছিলাম মার্কেটিংয়ে, এই কারণে আমি মাস্টার্স করেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিংয়ের একটা সাব সেগমেন্ট। মার্কেটিং অনেক বড় একটা দুনিয়া, ডিজিটাল মার্কেটিং ওটার মধ্যে একটা স্পেসিফিক দুনিয়া, ওইটার বিষয়ে আমি মাস্টার হইতে চাইছিলাম, যে কারণে আমি মাস্টার্স করছিলাম ডিজিটাল মার্কেটিং। সো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, আপনি যে সাবজেক্টে ব্যাচেলর করছেন ওটা একটা সাব সেগমেন্ট আপনি মাস্টার্সের জন্য ব্যবহার করতেছেন, এটা একটা উপায়। দ্বিতীয় উপায় হলো আপনি দুনিয়া কোন দিকে যাচ্ছে দেখতেছেন এবং ওই দুনিয়া যেদিকে যাচ্ছে ওগুলোর কোনো একটার ভিতরে আপনি ঢুকতে চান। মাস্টার্সটা আপনি ব্যবহার করবেন ব্রিজ হিসেবে আপনার ব্যাচেলরের সাথে, যেন আপনি ওই দুনিয়ায় ঢুকতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ব্যাচেলর করছেন অ্যাকাউন্টিংয়ে, এখন আপনি দেখলেন দুনিয়া চলতেছে এআই এ, দুনিয়া চলতেছে মেশিন লার্নিংয়ে, দুনিয়া চলতেছে ডেটা অ্যানালিটিক্সে ইত্যাদি। আপনি তো সরাসরি অ্যাকাউন্টিংয়ে বা অন্য কোনো একটা সাবজেক্টে ব্যাচেলর করে এই দুনিয়ায় ঢুকতে পারতেছেন না। এখন আপনি মাস্টার্স করলেন ডেটা অ্যানালিটিক্সের উপরে বা এআই রিলেটেড কোনো একটা ডেটা রিলেটেড ফিল্ডে, বা বুঝতে পারতেছেন আমার পয়েন্টটা, এমন একটা কিছুতে যেটা আপনার ওই ব্যাচেলরের সাথেও যায়, আবার আপনি যেই জবের দুনিয়া যেতে চাচ্ছেন ওটার সাথেও যায়। মাস্টার্সটাকে আপনি ব্রিজ হিসেবে ব্যবহার করতেছেন যেন তারপরে আপনি ওই ক্যারিয়ার রোলে প্রবেশ করতে পারেন। থার্ড উপায়, আপনার ছোটবেলা থেকে একটা পছন্দ ছিল বা বড় হওয়ার পরে আপনি ভেবেছেন যে হ্যাঁ, আমি আমার ক্যারিয়ার এরকম হবে, আমি রোবট নিয়ে কাজ করব, আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করব, আমি অমুক জিনিস নিয়ে রিসার্চ করবো। আপনি ভাবছেন লং টার্মে যে আমার জীবন হবে এরকম। ওই জীবন হওয়ানোর জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট আছে বা একটা লিস্ট অফ সাবজেক্টস আছে যেগুলো আসলে পড়া উচিত, ওগুলোর দিকে যাবেন আপনি। এই 3টার কোনোটা যদি আপনার সাথে না মিলে সেক্ষেত্রে আপনি একটা হ্যাক ইউজ করতে পারেন, সেটা হলো government.uk যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ওরা রেজিস্টার অফ লাইসেন্সড স্পন্সর্স ওয়ার্কার্সের একটা লিস্ট পাবলিশ করে, একটা বিশাল সিএসভি ফাইল। এই ফাইল মূলত কি? এই ফাইল মূলত হলো লিস্ট অফ কোম্পানিজ, যেই কোম্পানিরা ইউকেতে আপনাকে স্পন্সর করতে পারে, আপনাকে একটা স্পন্সর্ড জব দিতে পারে আপনার মাস্টার্স শেষ হওয়ার পরে। কথা হলো এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, কারণ এই জিনিসটা ভেঙে বোঝা জরুরি। অনেকেই আমাকে বলে, যেহেতু আমি আয়ারল্যান্ডে থাকি, যে ভাই আমি ইউকে যাব না, আমি আয়ারল্যান্ডে যাব, কারণ ইউকেতে সবাই স্পন্সর করতে পারে না, আয়ারল্যান্ডে সব কোম্পানি স্পন্সর করতে পারে। ইউকেতে একটা নির্দিষ্ট লিস্টই আছে, যে লিস্ট আমি আপনাদের দেখাবো একটু পরে, যে এই লিস্টের কোম্পানিরাই স্পন্সর করতে পারে, সবাই পারে না। ওনারা যে জিনিসটা ভুলে যায় সেটা হলো ইউকে পৃথিবীর 5th লার্জেস্ট ইকোনমি, কখনো কখনো 6th, কখনো কখনো 4th। যদিও ইউকেতে সবাই স্পন্সর করতে পারে না, বাট যেই কোম্পানির লিস্ট যারা স্পন্সর করতে পারে, এই লিস্ট আয়ারল্যান্ডের টোটাল কোম্পানির সাইজের থেকেও অনেক সময় বেশি হয়ে যায়। তার কারণ আয়ারল্যান্ডের জনসংখ্যা 50 লাখ মাত্র, কতগুলাই বা কোম্পানি আছে। এটা একটা খুব সহজ এক্সাম্পল হলো, মনে করেন আপনি একটা ফিল্ডে পড়তে চান, ধরেন নার্সিং, আপনি লিঙ্কডিনে যাবেন বা আপনি ইন্ডিডে যাবেন, নার্সিং রিলেটেড একটা জব রোল লিখবেন এবং তারপরে একবার কান্ট্রিতে আয়ারল্যান্ড লিখবেন, একবার কান্ট্রিতে ইউকে লিখবেন। আপনি দেখবেন কোনো সময় এমন হবে না যে ইউকেতে অপরচুনিটি আয়ারল্যান্ডের থেকে কম, সবসময় ইউকেতে অপরচুনিটি আয়ারল্যান্ডের থেকে অনেক বেশি থাকবে, তার কারণ বড় মার্কেট, অনেক বেশি কোম্পানিজ। সো এই ব্যাপারটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে যে ইউকেতে সবাই স্পন্সর করতে পারে না, আয়ারল্যান্ডে সবাই স্পন্সর করতে পারে, এই কারণে আমি আয়ারল্যান্ডে যাবো। বাট নেট নাম্বার, আয়ারল্যান্ডে সবাই স্পন্সর করতে পারে, বাট ওই টোটাল
কোম্পানির সাইজ 50টা। ইউকেতে সবাই পারে না, একটা ছোট লিস্টের পারে, বাট ওই ছোট লিস্টের সাইজই 2000। আমি কি বোঝাইতে পারছি কি বলতেছি? তো আপনি এই লিস্টটা ডাউনলোড করবেন, এই লিস্টটা কিন্তু চেঞ্জ হয় কারণ নতুন নতুন কোম্পানি স্পন্সরশিপ পায়। এবং তারপরে এই লিস্ট আমি এখানে ওপেন করে রাখছি, আমি আপনাদের দেখাই। এই যে সো এই লিস্টে আপনি দেখতে পারবেন কোম্পানির নাম, যেই কোম্পানিদের পারমিশন আছে মেইনলি যে কাউকে স্পন্সর করার জন্য। মেইনলি আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো আমরা এই প্রত্যেকটা কোম্পানি লিখে গুগল করব, গুগল করে তাদের ক্যারিয়ার পেজ বের করার চেষ্টা করব, অথবা জব প্ল্যাটফর্ম যেগুলো আছে বা এই কোম্পানির নাম প্লাস হায়ার লিখে আমরা গুগলে সার্চ দিয়ে দেখব যে সাধারণত এই কোম্পানিগুলো কিরকম রোলের মানুষ খুঁজে। এরা যেহেতু স্পন্সর করতে পারে, আমরা বোঝার চেষ্টা করব গত 2-3 বছরে কি কি রোলের মানুষ এরা খুঁজছে, এদের জব ডেসক্রিপশনের ভিতরে কি ছিল। তারপরে আমরা দেখব আমি কি পড়লে এই জব ডেসক্রিপশনে যা যা বলছে এগুলোর সাথে আমার মিলবে। বুঝতে পারতেছেন? আমরা একটু উল্টায় খাওয়ার চেষ্টা করতেছি। আমরা ফার্স্টে দেখতেছি কোন কোম্পানিরা স্পন্সর করতে পারে এবং তারা সাধারণত কিসের কিসের জন্য হায়ার করে। এরপরে আমরা এমন একটা সাবজেক্টই পড়ার চেষ্টা করতেছি যাতে করে আমি যখন ওই কোম্পানিতে অ্যাপ্লাই করব আমার জন্য জীবনটা একটু সহজ হয়, কারণ আমি অলরেডি জানি যে এরা এরকম ডিগ্রি চায়। আসলে আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমি লাস্টবার যখন ইউকে গিয়েছিলাম এই ভিডিও করার আগে রিসার্চ করার জন্য। আমি নাম বলতেছি না কারণ নাম জানা হয়তো আপনাদের জন্য জরুরি না, বাট একটা ব্যাপার জেনে রাখেন যে এরা সবাই অসাধারণ মানুষ যারা আমাকে সময় দিয়েছে 15 জনের মতো, এবং এদের কারোরই সময় দেওয়ার দরকার ছিল না, কোনো না দিলেও হইতো, বাট তারপরেও এরা দিয়েছেন। এবং এরা সবাই গত 5 বছরের ভিতরে ইউকে গেছে এবং সবাই এই মুহূর্তে স্কিলড এমপ্লয়মেন্ট ভিসায়। কেউ উল্টাপাল্টা কোনো কিছুতে নাই, কোনো অ্যাসাইলাম সিকার এরকম না, কেউ কিছু খুঁজে পাচ্ছে না এরকম না, সবাই একদম মানে সিটিজেন না, বাট ওয়েল অন দেয়ার পাথ টু সিটিজেনশিপ। তারা অ্যাডমিশন শেষ করছে, তারা জবের ভিসা পাইছে, তারপর তারা জব খুঁজে পাইছে এবং তারা আমাকে অনেক হেল্প করছে ইনফরমেশন দিয়ে। সো এই ভাইয়া বলতেছিলেন যে আপনি যত স্পেসিফিক হইতে পারেন আপনার এডুকেশন রিসার্চের ক্ষেত্রে, কোন সাবজেক্টে আপনি পড়বেন এটার বিষয়ে আপনি যত স্পেসিফিক হইতে পারেন তত ভালো। সো র্যান্ডম সাবজেক্ট যেগুলো আসলে সাবজেক্ট না, বাংলাদেশে আমরা বলি বিবিএ, যেটা আসলে কিছুই শিখায় না, র্যান্ডম একটা সাবজেক্ট, অনেক কিছু জোড়া দিয়ে একটা সাবজেক্ট, এরকম সাবজেক্ট কিন্তু ইউকেতেও আছে। ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এই টাইপ কিছু র্যান্ডম সাবজেক্ট কিন্তু ইউকেতেও আছে, ওগুলায় অ্যাভয়েড করা ভালো। যত স্পেসিফিক সাবজেক্ট আপনি পড়তে পারেন, যে একটা জিনিসই আমি শিখবো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ম্যানেজ করার উপরে আমি একটা মাস্টার্স করবো, যত স্পেসিফিক আপনি যাইতে পারেন তত ভালো। এই বিষয়ে উনি একটা কথা বলছে। আমাকে বলেন ভাইয়া, আপনি কে, আপনার নাম পরিচয় কি? সো আমার নাম হচ্ছে সাকিব আহমেদ, আর আমি এই তো ইউকেতে কাজ করি, পড়াশোনা শেষ করে। সাকিব ভাই, আপনি আমাকে বলেন আপনি ইউকেতে আসছেন কবে? 2021 ডিসেম্বরে। তারিখ বলেন। আচ্ছা, 29 ডিসেম্বর। এখন যে বা যারাই শুনছেন তাদের যদি ইউকেতে পার্টিকুলারলি আসার ইচ্ছা থাকে, আই উড সে অ্যাজ আই সেড যে সেলফ অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কেউ যদি এরকম হয়ে থাকে যে তারা তাদের আর্লি 20s-এ আসতে চাচ্ছে, সো অনেক রকমের মানে ফ্যাক্টর অনেক ডিফারেন্ট হয় আর কি। যদি এরকম হয়ে থাকে আমার মতো লেট 20s-এর দিকে আসতে যাচ্ছে, 27, 28, হয়তো 3-4 বছর একটা ক্যারিয়ারও বাংলাদেশে আছে, মোটামুটি একটা ফ্যামিলি রিলেশনশিপ, এই জায়গাগুলো অনেক সর্টেড। সো তাদের জন্য আসলে সেলফ অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ইন অনেক মানুষ খুব শ্যালো চিন্তাভাবনার উপর দিয়ে চলে আসে, আচ্ছা দূর বাংলাদেশ ভালো লাগছে না, বা এই দেশে ট্রাফিক অনেক বেশি, বা অনেক রকমের শ্যালো ফ্যাক্টরস থাকে। বাট আমার কাছে মনে হয় যে চিন্তাগুলো আরেকটু সলিডিফাই, মানে আরেকটু কাগজ কলম নিয়ে করা উচিত। যেরকম আমি কি চাই, আমি কি আসলে ক্যারিয়ার চাই, আমি কি এখানে সেটেলমেন্ট চাই, আমি কি এখানে টাকা বানাতে চাই, বা হোয়াট ডু আই ওয়ান্ট, এই জিনিসটা খুব খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা উচিত, মানে বিফোর এনিথিং। তারপরে নিজের কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটাকে আমার অপটিমাইজ করা উচিত, কোন জিনিসটাকে আমার একদম আনলার্ন করা উচিত, এই জিনিসগুলোও দেখা ইম্পর্টেন্ট। বিকজ যখন আমরা বাইরে আসি আমরা নিজেদের সাথে অনেক প্র্যাকটিস নিয়ে আসি, যে প্র্যাকটিসগুলো আসলে এখানে ইভেনচুয়ালি কোনো কাজে আসে না, সো ওগুলো আমাদেরকে একটু ভুলে যেতে হয়। তো সেলফ অ্যাওয়ারনেস যত বেশি, আপনার প্র্যাকটিসটা অনেক তত বেশি আপনি জানবেন যে কোন কোর্স করতে আসা উচিত, এখানে তারপরে কি করা উচিত, এর পরের স্টেপস কী হওয়া উচিত। সো এই জিনিসটা জানা উচিত, নিজের স্কিলস কি সে অনুযায়ী একটা কোর্স ঠিক করা, অ্যান্ড কী করতে চান সেটা ঠিক করা। তাহলে হবে কি, যেমন আমার নিজের ইউনিভার্সিটি কিন্তু ছিল হচ্ছে একটা রাসেল গ্রুপের অন্তর্গত একটা ইউনিভার্সিটি ছিল। সো আমার মাইন্ডসেট ছিল যে আচ্ছা রাসেল গ্রুপের ইউনিভার্সিটি, দ্যাটস দ্য থিং। বাট ইভেনচুয়ালি ওই জিনিসটা অন্যরকম হয়। সো মানে ইট টেক থিংস বাই হার্ট। আরে রাসেল গ্রুপ থেকে পড়ো কিছু হলো না, ব্যাপারটা এরকম আর কি। সো সেলফ অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনার জন্য ইউনিভার্সিটি ম্যাটার করবে না, কোর্স ম্যাটার করবে না, কোনো কিছুই ম্যাটার করবে না যদি আপনি জানেন যে হোয়াট ইউ আর ডুইং। আর হচ্ছে জেনেরিক কোনো কোর্সে প্লিজ আসবেন না। অনেকেই অনেক কিছু হয়তো বলতে চাবে যে ইন্টারন্যাশনাল বিজনেস পর অনেক কিছু করা যায়, টু বি অনেস্ট কিচ্ছু করা যায় না। দ্য ম্যাক্সিমাম ইউ ক্যান গেট ইজ 2 years। যা করার ওই 2 yearsই হয়তো করতে হবে, যে আমার মাস্টার্স গেছে, সো আই হ্যাভ 2 years,
এর মধ্যে আমি কি হয়তো কিছু একটা করে ফেলবো। দ্যাটস হোয়াট আই গেট, বিকজ অ্যাজ আই সেড আপনাকে আর্লিয়ার, সেটা হচ্ছে যে অলদো আমার মার্কেটিংয়ের মাস্টার্স, মার্কেটিংয়ের ক্যারিয়ার, বাট আই এম কারেন্টলি পারসিউইং কি ট্যাক্স প্রফেশন অ্যান্ড মানে ট্যাক্সেরই কোয়ালিফিকেশন জানে আর অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের ভিতরেই এখন চলে গেছে। তো ওইটাই আর কি, লার্ন, আনলার্ন, সেলফ অ্যাওয়ারনেস, দ্যাটস অল আই ক্যান সে। স্টেপ 2, খুঁজে বের করার চেষ্টা করা যে আপনি এখন কোথায় পড়বেন। আপনি খুঁজে বের করছেন যে আপনি কি পড়তে চান। এখন ইউকেতে তো ইউনিভার্সিটির কোনো অভাব নেই, আপনি কোথায় পড়বেন। বেসিক যেগুলো আমরা সবাই জানি ওগুলো এখানেও অ্যাপ্লিকেবল। মেইন ফ্যাক্টরগুলো হলো ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম, কিউএস র্যাঙ্কিং সবাই ফলো করে, এছাড়া টাইমসের র্যাঙ্কিং হয়, আর অনেকের র্যাঙ্কিং হয়, যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। ডিরেকশনালি সবাই সেম, এমন না যে কোনো একটা র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি 5 হয়েছে আর একটা র্যাঙ্কিংও 200, মোরললেস কাছাকাছিই থাকে। সো যে কোনো একটা র্যাঙ্কিং আপনি ফলো করতে পারেন। সেকেন্ড ব্যাপার কস্ট। ইউকের কোনো কোনো ইউনিভার্সিটির কস্ট অনেক বেশি, কোনো কোনো ইউনিভার্সিটির কস্ট মডারেট। আপনার সাথে কোন ইউনিভার্সিটির কস্ট মিলে ওটা আপনার অবশ্যই দেখতে হবে। স্কলারশিপের ব্যাপার স্যাপার পরে আসে, বাট ওয়ার্স্ট কেস ধরে নেওয়া ভালো যে আপনি হয়তো স্কলারশিপ পাবেন না বা পেলেও অত বেশি পাবেন না। থার্ড আরেকটা যেটা, সেটা হলো লোকেশন। লন্ডন এবং লন্ডনের বাইরের কথা যদি আপনি চিন্তা করেন, মেট্রোপলিটন সিটির কিছু বেনিফিট থাকে বা মেট্রোপলিটন সিটির কিছু ঝামেলাও থাকে। মেট্রোপলিটন সিটির সবচেয়ে বড় বেনিফিট হলো সব কিছু অনেক কাছে। সো পার্ট টাইম জব অপরচুনিটি অনেক ইজি। আপনি নেটওয়ার্কিং করতে চান, হাজার হাজার কোম্পানি আপনার চারদিকে, বিভিন্ন ইভেন্ট হচ্ছে ক্যারিয়ার রিলেটেড আপনার চারদিকে, ওই সব ভালো ব্যাপার। খারাপ ব্যাপার যেগুলো মেট্রোপলিটন সিটির, সেটা হলো খরচ অনেক বেশি হয়। ট্রান্সপোর্ট থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, লিভিং কস্ট থেকে শুরু করে সবকিছু অনেক বেশি হয়। পারফেক্ট সিনারিও হলো আমার মতে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি বড় একটা মেট্রোপলিটন সিটিতে ইউনিভার্সিটি হয়, বাট আপনি থাকেন ওইটার থেকে 1-1.5 ঘন্টা দূরে এবং আপনি ট্রেনে কমিউট করেন। এরকম অনেকগুলো সিটি, লন্ডন ইংল্যান্ডের ট্রেন ব্যবস্থা দুনিয়ার সেরা ট্রেন ব্যবস্থাগুলোর একটা। সো আপনার কখনোই ফিল হবে না যে আপনি অনেক দূরে, যে বাট ওটা নিয়ে এখন অত ডিটেল যাওয়ার দরকার নেই। আপনার বেসিক্যালি ফিগার আউট করতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান, এবং আপনি স্টেপ 1-এ যেই লিস্ট অফ প্রোগ্রামস সিলেক্ট করছেন, ওই লিস্ট অফ প্রোগ্রামস এই ইউনিভার্সিটি অফার করে নাকি। এখানে একটা ব্যাপার বলে রাখি, আমার সাথে যতজনের কথা হয়েছিল ইউকেতে, সবাইকেই আমি সেম প্রশ্ন জিজ্ঞেস করেছি যে পার্ট টাইমের অপরচুনিটি কীরকম। সবাই আমাকে বলছে, নো ম্যাটার সে কেন্টে থাকে নাকি লন্ডনে থাকে নাকি নটিংহামে থাকে নাকি ইয়র্কশায়ারে থাকে, সবাই আমাকে সেম কথা বলছে যে পার্ট টাইম জব পাওয়া কোনো ব্যাপার না। এমন কেউ এখনো নাই যে পার্ট টাইম জব পায় নাই। এটা আমি 15 জনের কাছ থেকেই শুনছি। আমি একটা ক্লিপ আপনাদের দেখাচ্ছি। কাহিনীটা হলো ভাইয়া, এই যে আমি 2019-এ এইচএস শেষ করার পরে তো আইএলটিএস করি। আইএলটিএস করার পর সাধারণত আমি 2020-র ফার্স্ট দিকে চলে আসি ইউকেতে। ইউকেতে আসার পরে আমি একটা কোর্স করি ইউনিভার্সিটি সারেতে, ফাউন্ডেশন কোর্স। তারপরে এখানে কাজ করার পরে এখানে আমি পড়ি 8 মাস 9 মাস বোধহয় হবে ফাউন্ডেশন কোর্স শেষ করি। শেষ করে আমি 2020-র সেপ্টেম্বরে যে স্টার্ট আছে, ওই স্টার্টে আমি কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি অফ রহাম্পটনে অ্যাডমিশন নিই আর কি। তারপর অ্যাডমিশন নেওয়ার পর আস্তে আস্তে সময় যায়, ফার্স্ট ইয়ার শেষ করি, সেকেন্ড ইয়ার শেষ করি, থার্ড ইয়ার শেষ করছি 2023-তে, ফাইনাল ইয়ার শেষ করি, আমি গ্র্যাজুয়েশন শেষ করি আর কি। পার্ট টাইম জবটা সহজ ছিল ওই সময়, আমি সমস্যা করি বা এখনো সহজ আছে। সহজ কি কেন বললাম আমি, আপনি ইউকেতে আপনি ওই যে বিভিন্ন পার্ট টাইম জবের জন্য আলাদা সাইট আছে, বা অনলাইনে আপনি অনেক সহজে পেয়ে যাবেন, বা আপনার নেটওয়ার্কিংটা যদি ভালো হয়, আপনার যদি কাউকে জানাশোনা থাকে। আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশি ভাইয়েরা আমাদেরকে হেল্প করে, যারা সিনিয়র আছে ওরা আমাদেরকে হেল্প করে, ওদেরকে বলে রাখলে হয় যে ভাই আমাকে, ওরা কানেকশন দিয়ে কানেকশন হয়ে যায় একটা ওয়েতে। আর সেকেন্ড হতে আপনি অনলাইনেও বিভিন্ন সাইট আছে, ইন্ডিটেও পাওয়া যায়। আপনি রেসপন্স করেন, কেউ রেসপন্স করেন, আপনি মনে হয় 30টা অ্যাপ্লিকেশন করলেন, তারপরে 5টা 6টা আপনাকে রেসপন্স করবে ব্যাক করে। আপনার এর সেটা ভালো। ওকে, সো আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলছি, আমরা প্রোগ্রাম সিলেক্ট করে ফেলছি, এখন আমাদের অ্যাপ্লিকেশন করার কথা। একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে মোরলেস সবাই সেম জিনিস চায়। কি কি চায়? ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট। সো আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট লাগবে যদি আপনি মাস্টার্স অ্যাপ্লাই করেন। সবাই এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্টও চায়, সার্টিফিকেটও চায়। প্রফেশনাল সার্টিফিকেট হইলেও হয়, আসলটা লাগে না। এছাড়া সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চায়। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য আমার আইএলস অথবা টোফেল, এই দুইটা সবচেয়ে জনপ্রিয়। অনেকে পিটিই দেয়, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, ওটাও চলে অনেক সময়, ইউকের অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে। খুব কম ইউনিভার্সিটি আছে যারা MOI, ওই যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এইসব জিনিসপত্র অ্যালাউ করে। বাট এই ইউনিভার্সিটিগুলো সাধারণত ভালো ইউনিভার্সিটি হয় না। ভালো ইউনিভার্সিটি না দেখেই ওরা আসলে এইসব জিনিসপত্র অ্যালাউ করে। ওগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। হয়তো আপনাকে নিবে, বাট ওখানে যে আপনি খুব বড় কুতুব হয়ে যাবেন এরকম আমার মনে হয় না। ওগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো। না পারতে অনেকের হয়তো ওগুলো তাও নিতে হয়, বাট না পারতে অ্যাভয়েড করা ভালো। সো এই কয়টা জিনিস আমার বেসিক লাগবে। এছাড়া আপনার লাগবে SOP, আপনার লাগবে অ্যাটলিস্ট 2টা রেকমেন্ডেশন লেটার। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনার লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার।
মোরালেস এই। এছাড়া সিভি টিভি বেসিক জিনিসপত্র যেগুলোর জন্য আপনার খুব একটা কষ্ট করতে হবে না, এগুলো সব জোগাড় করে আপনি অ্যাপ্লাই করলেন। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যায়, এমন কোনো ইউনিভার্সিটি ইউকেতে নেই যার ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। চাইলে আপনি সেকেন্ড পাসপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন, তারাও আপনার হয়ে পুরো অ্যাপ্লিকেশনের সব কিছু করে দিবে এবং বেশ যত্ন করে দিবে, এবং আপনার স্কলারশিপ পাওয়ার চান্স আমি বিশ্বাস করি বাড়বে, কারণ আমাদের এই টিম এসওপি সবার নতুন করে লেখে এবং আমরা অনেক স্কলারশিপ পাই। আমরা অ্যাকচুয়ালি অলমোস্ট দেখা যায় প্রত্যেক 5-6টায় একটা করে স্কলারশিপ পাই। স্কলারশিপ বলতে আর কি, ধরেন টিউশন ফি ছিল 18,000, এখন টিউশন ফি হয়ে গেছে 16,000 এরকম, বা 15,000 এরকম, খুব ম্যাসিভ জিরো হয়ে গেছে, বা আপনাকে সরকার টাকা দিচ্ছে, ওরকম সাধারণত হয় না মাস্টার্স প্রোগ্রামে। যাও, সো অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে অফার লেটার আসতে 4 থেকে 6 সপ্তাহের মতো সময় লাগে। কেউ একটু তাড়াতাড়ি দেয়, কেউ একটু পরে দেয়। 6 সপ্তাহের বেশি সাধারণত কেউ নেয় না। যখন আপনি অফার লেটার পেলেন, এটা হলো ইউনিভার্সিটি আপনাকে একটা লেটার দিল, যে লেটারে ইউনিভার্সিটি বললো আমরা তোমাকে অফার করতেছি, তুমি আসো, তুমি আসা এই জিনিস পড়ো, তুমি কি রাজি আসতে? অফার লেটার মেইনলি তাই। এবং আপনার কাজ যেটা, সেটা হলো অফার লেটারের ভিতরে কিছু কন্ডিশন থাকে, যে তুমি যদি রাজি হও তাহলে এইখানে 1,000 ইউরো পাঠাইতে হবে, বা এখানে 500 পাউন্ড পাঠাইতে হবে। এক এক ইউনিভার্সিটি এক এক রকম অ্যাডভান্স চায়। ওইটা দিয়ে আপনার সিটটা কনফার্ম করতে হবে, যে হ্যাঁ আমি প্রমিস করতেছি আমি আসবো তোমার এখানে মাস্টার্স করতে। এটা যখন আপনি করবেন, তখন ইউনিভার্সিটি আপনাকে একটা লেটার ইস্যু করবে, যেটাকে বলে ক্যাশ লেটার। ক্যাশ কথাটার মানে হলো কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, সংক্ষেপে ক্যাশ বলে। মেইনলি একটা 14 ডিজিটের নাম্বার, যেই নাম্বারটা আপনাকে যখন ইউনিভার্সিটি দিবে, এই নাম্বারের সাথে আপনার সব কিছু কানেক্টেড, আপনার সব ডকুমেন্ট কানেক্টেড, আপনি কি পড়তে যাচ্ছেন, কোথায় পড়তে যাচ্ছেন, ইউনিভার্সিটি আপনার কি কি ডকুমেন্ট পাইছে এখন পর্যন্ত, সব কানেক্টেড। এবং এই ক্যাশ নাম্বারটা আপনার লাগবে। ক্যাশ নাম্বার ছাড়া আপনি ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না। ক্যাশ নাম্বার যখন আপনি পেয়ে গেলেন, আপনার কাছে তো অলরেডি সব কিছু আছে, কারণ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আপনি আপনার ব্যাচেলর সার্টিফিকেট, আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, সিভি টিভি হাবিজাবি সব বানায় ফেলছেন। এখন আপনার একমাত্র যেই জিনিসটা ছিল না, ওটা একটু প্রিপেয়ার করতে হবে, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি লন্ডনে যান, সেই ক্ষেত্রে আপনার 18 লাখ টাকার আশপাশে দেখাইতে হবে। আপনি যদি লন্ডন বাদে অন্য কোথাও যান, সেই ক্ষেত্রে আপনার 14 লাখ টাকার আশপাশে দেখাইতে হবে আপনার ব্যাংকে। বেশিরভাগ মানুষগুলো, এটার কোনো ফিক্সড কোনো ক্ল্যারিটি নেই যে কিভাবে দেখালে ভালো হয়, কিভাবে না দেখালে ভালো হয়, বাট মোরাললেস সবাই একই কথা বলবে যে ফিক্সড ডিপোজিট হলে কোনো সমস্যা নেই, রেগুলার অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট 28 দিন 6 মাস হলে ভালো হয়। এরকম হলো স্টেটমেন্টের নাম। 2-3টা ব্যাংক আছে যে ব্যাংকগুলো অ্যালাউড না, আপনি একটু রিসার্চ করে নেবেন। বাংলাদেশের সব ব্যাংকে কিন্তু ইউকে অ্যালাউ করে না। এই সব কাগজ আপনি গুছাবেন। এছাড়া আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন, টিবি টেস্টের একটা সার্টিফিকেট লাগে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় টিবি টেস্ট করা যায়, খুব সহজ জিনিস। এই 2টা জিনিস করে তারপর আপনি ভিএফএস দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন। ইউকের ভিসার সবচেয়ে ভালো ব্যাপার হলো ইউকের ভিসার ডিসিশন খুব তাড়াতাড়ি আসে। মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে আপনি জেনে যাবেন। সাধারণত 15 ওয়ার্কিং ডেজ বলে যে আপনি কবে ইউকে যাচ্ছেন, আপনার ফ্লাই করতে হবে কবে থেকে কবে আপনাকে ভিসা দেওয়া হয়েছে। এই তো আপনি চলে আসলেন ইউকেতে এবং আপনি পড়াশোনা শুরু করলেন। আপনার মেইন কাজ, আপনি পার্ট টাইম জব করবেন, আপনি নিজেকে সাপোর্ট করার জন্য যা যা ইনকাম করার দরকার করবেন, বাট ভুলে যাবেন না আপনার মেইন কাজ পড়াশোনা করা। এমন কেউ নাই, আমার কিন্তু বন্ধুবান্ধব ইউকেতে কম নাই, অনেক বন্ধুবান্ধব আছে আমার ইউকেতে। আমার বেশিরভাগ বন্ধুবান্ধব অ্যাকচুয়ালি ইউকেতে গেছে, আয়ারল্যান্ডে খুব কম গিয়েছে। আয়ারল্যান্ডে আমার জাস্ট একটা স্কুলের ফ্রেন্ড আসছে, এছাড়া সবাই মোটামুটি ইউকেতে। তো আমি কাউকে, এবং আমি অনেক ইউকে যে আপনারা যারা আমাকে ফলো করেন ইনস্টাগ্রামে, তারা হয়তো দেখছেন, আমি কাউকে দেখিনি যে জেনুইনলি আসছে পড়ার নিয়ত নিয়ে, ভালো মতো পড়াশোনা করছে এবং তারপর তার কিছু হয় নাই। উল্টাটা অনেক দেখছি, খুব ভালো ভালো অপরচুনিটিস, রোবোটিক্স কোম্পানিতে কাজ করে এরকম মানুষ, অমুক বিশাল হেলথ কেয়ার কোম্পানিতে কাজ করে এরকম মানুষ, ওষুধ বানায় এরকম মানুষ, লজিস্টিক্সে কাজ করে এরকম মানুষ, বিশাল অ্যাকাউন্টিংয়ে কাজ করে এরকম মানুষ। এরকম মানুষই বেশি যারা যত্ন করে পড়াশোনা করছে। সো আমি মেইনলি যে জিনিসটা ইটারেট করতে চাচ্ছি বারবার, সেটা হলো আপনার মূল উদ্দেশ্য, আপনি পড়তে আসছেন, পড়বেন, এবং পড়ার সাথে যাবতীয় রিলেটেড যা যা কাজ আছে যেগুলো করলে আপনার ক্যারিয়ারের চান্স ভালো হবে, আপনি ওগুলো করবেন। সো নেটওয়ার্কিং, অন্য মানুষদের সাথে মিশা, বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করা, এই টাইপ জিনিসপত্র আপনি বেশি করে করবেন, আজের জিনিসপত্র আপনি কম করবেন। এই জিনিস করার পরে আপনি মাস্টার্স শেষ করলেন। মাস্টার্স শেষ করার পরে আপনি একটা ভিসা পাবেন, যেটাকে আগে বলা হয়তো পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এখন এটাকে বলা হয় গ্র্যাজুয়েট ভিসা। দুইটার কাহিনী সেমই। আপনাকে 18 মাস সময় দেওয়া হচ্ছে একটা চাকরি খোঁজার জন্য। আপনার গোল হলো এই 18 মাসের ভিতরে এমন একটা চাকরি ম্যানেজ করা যেই চাকরিটা আপনাকে বছরে 41,000 পাউন্ড দিবে। এবং এইখানে একটা ব্যাপার আপনার বুঝতে হবে, 41,000 পাউন্ড একটু বেশি শোনাচ্ছে, বাট 41,000 পাউন্ড হলো ইউকের মিডিয়ান স্যালারি। এবং আপনি মিডিয়ান না, আপনি অলরেডি মাস্টার্স করে আসছেন, সো আপনি অ্যাডভান্সড মানুষ, আপনার 41,000 পাউন্ডের চাকরি পাওয়া উচিত। আয়ারল্যান্ডের ক্ষেত্রে এটা একটু কম, আয়ারল্যান্ডের ক্ষেত্রে এটা 38,000 ইউরো বা 40,000 ইউরো সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। বাট আয়ারল্যান্ডের ক্ষেত্রে আবার সবাই স্পন্সর করতে পারে, ওটার একটা বেনিফিট আছে। সো 41,000 পাউন্ডের এই জবটা পাইতে আপনার 2 বছরের মতো, 18 মাসের মতো সময় আছে, যে টাইমের ভিতরে আপনার এই জব সিকিউর করতে হবে। যখন আপনি এই জবটা সিকিউর করবেন, তখন আপনি গ্র্যাজুয়েট ভিসা থেকে স্কিলড ওয়ার্কার ভিসায় চলে যাবেন। এবং এই তো স্কিলড ওয়ার্কার ভিসায় আপনি যখন 5 বছর থাকবেন, এরপরে আপনি আইএলআর বলে একটা জিনিস পাবেন। আইএলআর এর ফুল ফর্ম হলো ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটাকে আর কি সোজা বাংলায় আমরা পিআর বলে চিনি। আইএলআর পাওয়ার 12 মাস পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো মোর অর লেস
6 থেকে 7 বছরের মধ্যে যে পদ্ধতিটা আমি ব্যাখ্যা করলাম, এই পদ্ধতিতে আপনি একজন ব্রিটিশ নাগরিক হইতে পারবেন। এখন এইটা একমাত্র উপায় না ব্রিটিশ নাগরিক হওয়ার, এছাড়াও আরও কিছু উপায় আছে। আমি সাদেক ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং বিস্তর আলাপ হয়েছে, পুরো আলাপ আমি ইনক্লুড করতেছি না কারণ এর অনেক কিছু আমি অলরেডি আপনাকে বলে ফেলেছি। উনি একটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল বলছে আমাকে যে 10 বছরে আমি ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস, আপনি হয়তো অত ভালো চাকরি পাবেন না বা 2 বছরের মধ্যে 41,000 পাউন্ডের একটা চাকরি আপনি পাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চলে আসতে হবে বা আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন না, এরকম না ব্যাপারটা। 10 বছরের আরেকটা রুট আছে। ইউকের মজাটা হলো ইউকেতে অনেকগুলো অপশন, সেটেল হওয়ার বা থেকে যাওয়ার বা পাসপোর্ট পাওয়ার। এতক্ষণ ধরে আমি যেই অপশনটা ব্যাখ্যা করলাম, স্কিল্ড ওয়ার্কার রুট বলে যেটাকে, এটা হলো সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। মাস্টার্স করলাম, চাকরি পাইলাম, চাকরির ভিসায় গেলাম, 5 বছর থাকলাম, ILR পাইলাম, পাসপোর্টের অ্যাপ্লাই করলাম। এছাড়াও অনেক ধরনের অ্যাঙ্গেল আছে, যার মধ্যে একটা অ্যাঙ্গেল হলো 10 বছরের প্ল্যান, এবং এই 10 বছরের প্ল্যানটা সাদেক ভাই ভালো এক্সপ্লেন করতে পারবে। বেসিক্যালি হচ্ছে কি, আপনার এই প্ল্যানটা আসলে পড়ার শেষে করা যায় না, প্ল্যানটা করা উচিত পড়ার আগে। আচ্ছা, কীভাবে? এক্সাম্পল হিসাবে যদি বলি যে আমি 10 ইয়ার্স রুটে যাব, যেটা এই মুহূর্তে এক্সিস্টিং আছে, আমি 10 ইয়ার্স রুটে যদি চিন্তা করি, তাইলে আমার আসলে আমি যেদিনে আসবো কিংবা আসার আগেই বাংলাদেশ থাকতে আমি প্ল্যান করব যে আমি কিভাবে যেতে পারি, অপশনসগুলো কি কি। আপনি যদি আমাকে বলেন যে তাহলে আপনি আসলে কি চিন্তা করছিলেন, আমি চিন্তা করছিলাম এরকম, আমি 1 বছরের মাস্টার্স করবো, ইনস্টেড অফ 1 ইয়ার্স অ্যাকচুয়ালি আমি 2 ইয়ার্সের মাস্টার্স করবো। কারণ 1 বছর আর 2 বছরের মাস্টার্সের যে ডিফারেন্সটা হয় পয়সার, সেটা খুব বেশি 3 থেকে 4,000 পাউন্ডের হয়। কিন্তু এখানে কয়েকটা সেপারেট ফ্যাসিলিটি আছে। এক, যেহেতু আমি বাংলাদেশ থেকে আসবো এখানে পড়তে, তো অ্যাজ এ স্টুডেন্ট সুইটেবিলিটির একটা ব্যাপার আছে, যেইটা আমরা এজেন্টরা অথবা পার্টনাররা কখন আসলে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করি না। কেমন? ধরেন নর্থ সাউথ থেকে একটা ছেলে করে আসছে, ব্যাচেলর করে আসছে, আপনিও জানেন যে বাংলাদেশে আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে করছি আর এখানে আমরা অ্যাসাইনমেন্টস কিভাবে সাবমিট করি, দুইটার মধ্যে যখন পার্থক্য হয় তখন একটা লার্নিং ডিফিকাল্টিস থাকে। স্টুডেন্টরা যদি 2 বছর সময় নিয়ে আসে, তাইলে হয় কি, আসার পরে 6 মাস এটা অ্যাডজাস্ট হইলো, জিনিসগুলো শিখলো, আস্তে আস্তে ভালো একটা রেজাল্ট করে বের হতে পারে। 1 বছর হইলে 2টা প্রবলেম থাকে। এক হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা স্ট্রেস থাকে, যেমন পয়সাও দিতে হবে। সেকেন্ড হইলো আইসা অ্যাডাপ্ট করতে পারে না, এই জন্য ফেল করে অনেক পোলাপান। তো 2 বছর হইলে আমরা যেহেতু 10 ইয়ার্সে যেতে যাচ্ছি, প্রাইমারি যদি ওইটা হিসাব করি যে 2 বছর একটা মাস্টার্সে আসবো, আমি 2 বছর 4 মাসের ভিসা পাবো, হুইচ ইজ 28 মান্থস ভিসা। এরপরে আমি ধরেন PHW এই মুহূর্তে যারা এই দেশে ঢুকতেছে তাদের কথা যদি চিন্তা করি, তারা পাবে হচ্ছে 1.5 বছরের PHW, রাইট? তারা পাচ্ছে 18 মান্থসের। তো 18 মান্থস আর হচ্ছে 28 মান্থস হচ্ছে আমার 46 মান্থস। আমি কিন্তু টার্গেট করতেছি 120 মান্থস। হ্যাঁ, আমার 46 মান্থস হয়ে গেল। এরপরে আসলে আমার প্ল্যানটা কি? এরপরে প্ল্যানটা হচ্ছে, আমি সাধারণত যে স্টুডেন্টদেরকে সাজেস্ট করি বা আমাদের পরিচিতদেরকে সাজেস্ট করি, সেটা হচ্ছে আমরা কেরিয়ার কীভাবে বিল্ড করবো। এই জিনিসটা আমরা অনেকেই চিন্তা করি না। আমরা আসলে 10 বছরের টার্গেট করি, কিন্তু 10 বছর আপনি ব্রিটিশে কী করবেন ভাই? ইফ ইউ ডোন্ট বিল্ড ইউর সেলফ, ইউ আর নট ইন এ কেরিয়ার, দেন হোয়াট ইউ গোনা ডু? দ্যাট ইজ নো পয়েন্ট অফ ডুইং দ্যাট না। অ্যান্ড শুধু ব্রিটিশ হইলাম, এটা বাই নেম হইলাম, আই ডোন্ট থিঙ্ক লাইক এটাকে খারাপ কিছু না, মানে অফকোর্সও ভালো, বাট এর চেয়ে বেটার কিছু সম্ভব উইথ এ বেটার প্ল্যানিং। তো আমি যখন 48 মান্থ শেষ করে ফেলবো, তখন আমি চিন্তা করবো, ধরেন আমি একাডেমিক লাইনে যাবো, লেটস সে এক্সাম্পল, কিংবা আমি রিসার্চ বেস কোথাও জব করবো। এটাও আমি সিলেক্ট করতেছি, একটা কারণ আছে, কারণ ইউকেতে এই জবগুলো বেশি। আপনি যদি কোনো জায়গায় PhD করেন, তাহলে আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট জব পেয়ে যাবেন, ইটস ফর শিওর। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস হয়, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ এনিওয়ে। সো এইটা একটা অপরচুনিটি থাকে। সেকেন্ড হচ্ছে, আপনি যদি PhD করেন, তাহলে হবে কি, আপনার সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন জায়গায় অপশন আছে। এই দেশে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ কেয়ার। আপনি যদি PhD করেন, তাহলে আপনি ওই যে রিসার্চে দেখা যাবে NHS এ জব পাচ্ছেন। NHS এর জবটা আমি স্পেসিফিকলি কেন বললাম, কারণ NHS এর জবে যদি আপনি PhD করে NHS এর জবে ঢোকেন, তাহলে হবে কি, আপনি ওই 48 মান্থস ওখানে পাইলেন ভিসা, আবার এখানে পাবেন 3 বছরের 36 মাস প্লাস 4 মান্থস এক্সট্রা, অ্যানাদার 40 মান্থস। তাহলে হয়ে গেল 40 আর হলো 48, হয়ে গেল আপনি 88 মান্থস। এরপরে যদি আমি কোথাও একটা Tier 2 সিকিউর করতে পারি, তাইলে কিন্তু হয়ে গেল আমার ব্যাপারটা, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমার 10 ইয়ার্স হয়ে গেল, another 36 months, so done. So that could be one way. উনি যেটা ব্যাখ্যা করলো, এটা ছাড়াও আরও উপায় আছে। এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম আছে, একটা ইনোভেটর স্কিম বলে, এছাড়াও আরও হাবিজাবি অনেকগুলো উপায় আছে, বাট ওগুলোর বিষয়ে আপনার এত জানার প্রয়োজন এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কোথায় পড়তে যাব। আমি সবাইকে বলি যে এমন জায়গায় পড়তে যাওয়া উচিত আপনার, যেই জায়গায় আপনার মনে হয় আপনি যা পড়তেছেন ওই রিলেটেড ফিল্ড সবচেয়ে বড়। এই বিষয়ে যদি আপনি শিওর না থাকেন, সেই ক্ষেত্রে বড় ইকোনমিগুলোর কোনো একটার দিকে টার্গেট করা উচিত আপনার। কারণ যখন পৃথিবীর অবস্থা খারাপ হয়, তখন মোটামুটি সবাই হিট খায়। যখন যুদ্ধ চলে বা যখন রিসেশন চলে বা যখন কোভিড চলে, সবাই মোটামুটি স্ট্রাগল করে, সব দেশই স্ট্রাগল করে, সব দেশেরই জব টবের অপরচুনিটি অনেক কমে যায়। বাট বড় বড় ইকোনমিগুলো তাও সার্ভাইভ করতে পারে, কারণ জাস্ট ইকোনমি বড়। ভাত খাওয়ার জন্য
20টা কোম্পানি বেশি লাগবে, কারণ বেশি মানুষ ভাত খাইতে চায় এই কারণে। সো আমি সবসময় সবাইকে এটাই বলি যে যদি আমি আয়ারল্যান্ডে না যেতাম আমি অবশ্যই ইউকেতে যাইতাম, কারণ ইউকেতে আমি শিওর আমি অনেক ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাইতে পারতাম, যেটা আয়ারল্যান্ডের থেকেও ভালো হবে বলে আমি বিশ্বাস করি। এই তো, এর বাইরে আর তেমন মেজর কোনো কিছু জানার দরকার আছে আপনার বলে আমার মনে হয় না, যদি আপনি ইউকেতে পড়াশোনা করতে যেতে চান। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।